সাল ১৯৯৬। আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন ১৫ বছরের ছিলাম, আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল। আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে ছিল। আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, না হলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি, আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব, আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই। যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি, সে যাই হোক না কেন, জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রতিব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল, তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। ২ ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলেই বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল, আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো, ও কাকু, হেল্প করো প্লিজ, আমি বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের ওপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল।
ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল। আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো, আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম, আর ওনাকে ওই খনি বৃষ্টি সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর
যে একটা শিষ্য ছিল তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে, আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়। কিন্তু সেই বৃষ্টি জলের নয়, বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না, কারণ এবার আমি সব কিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা, আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল, সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো, তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়, আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায়, আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটাও এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল।
ও দেখলো একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তক্ষুনি সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখনই শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখলো, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর 4 পা এগোলো, আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল, আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকে স্মরণ করতে পারত, তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো।
ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানে না কেন মাটি থেকে উঠতেই পারছিল না, এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই, যেতে দে না কিশোর। আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ, তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমার সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো, তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর, যে ওর সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো, আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল, আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো, আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখল, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল।
গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয় তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তা এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল। কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই। হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার। একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য
একটা রুম বুক করে দাও আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব। আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয় আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় ডিশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করব আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায় আর ওরা জয় আর সৌরভ দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয় আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায়
তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সব কিছু একেবারে ঠিক ছিল, না কোনো মৃতদেহ ছিল আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয়, যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল, তারাও একদম ঠিক দেখাচ্ছিল আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়তো। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে। কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায় আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড় এই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নিই। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়।
কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখলো ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলো না, এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায় আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল।
কে তুমি আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। 16 জুলাই 2012, কাশিরিঘাট। 4টে বন্ধু অনিকেত, সাহিল, রাজীব আর অমিত এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি, বসে বসে কোমরে পাক ধরে গেছে। হ্যাঁ ভাই সাহিল, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়, কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি, রাতের এক্সপিরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় এই রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কি রকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, না হলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে, মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার, মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারলো না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ
তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো। আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল। আর এর সাথেই অমিতের গল্প এখানে শেষ হয়ে গেল। কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালা সবাই তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো, আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অব্দি ওদের পেছনে দৌড়য়নি, বরং দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে যাচ্ছিল। সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল, আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল, আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই 3 জনের পেছনে পড়ে গেছিল, আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো, এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল, আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটপট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল, আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয়। আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিজের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল। আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধর থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি, আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরিঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটলো, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে, যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে, আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে।